না না, আমি শ্বশুরবাড়ি যাবো না। মা, এই কি সর্বনাশী কথা বলছিস বিন্দু? আসলে আসলে আমি তো ও বাড়ির কাউকে চিনি না মাসি, আমার খুব ভয় করছে মাসি। ও, এই কথা। বিন্দু, প্রথম প্রথম শ্বশুরবাড়ি যেতে সব মেয়েরই ভয় করে, তারপর দেখবি সব ঠিক হয়ে গেছে। মাসি, মাসি তোমায় একটা কথা বলবো মাসি, এবারে সবাই তো খুব ভালো, তুমি সবাইকে একটু বুঝিয়ে বলো না। আমি তোমাদের তোমাদের সমস্ত কাজ করে দেব, তার বদলে আমাকে একটু থাকতে দাও মাসি। তুই কি বলছিস বিন্দু? তোমার দুটি পায়ে পড়ি মাসি, তুমি আবার শ্বশুর বাড়ি যেতে বলো না মাসি, আমি শ্বশুর বাড়ি যাবো না। না, তা হয় না। আমি বেঁচে থাকতে এত বড় অন্যায় আমি কিছুতেই হতে দেব না। শ্বশুর বাড়ি তোকে যেতে হবেই, এটা আমার শেষ কথা। মাসি, 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 তারপর বলো তিস্তা, কি বলতে চাও? মানে সেরকম স্পেসিফিক কিছু নয়, মানে আমি জাস্ট আপনার সঙ্গে গল্প করবো বলে চলে এসেছি। গল্প আমার সঙ্গে? সত্যি আমার না তোমাকে দেখে খুব অদ্ভুত লাগে। মানে তোমার বয়সী একটা মেয়ে কোথায় নাইট ক্লাবে যাবে, পার্টিতে যাবে, ডান্স করবে, তা নয় আমাদের মতন কয়েকটা মিডল এজেড মহিলার সঙ্গে কিটি পার্টি খেলছে। আসলে কিছু কিছু মানুষকে পরিস্থিতির চাপে পড়ে অনেক সময় বয়সের তুলনায় অনেক বড় হয়ে যেতে হয়, তাই না? তোমার বাড়িতে কে কে আছে? কেউ নেই, আমি একা। ও আই এম সো সরি। মিস্টার আদিত্য বর্মন? বন্ধু, আমার আমার বন্ধু। আচ্ছা, এখানে কলকাতায় আমার খুব কমই বন্ধু আছে, হাতে গোনা মাত্র 2-3 জন মতো, কিন্তু তারা সবাই এত ব্যস্ত, আমি ইনফ্যাক্ট মানে সারাদিন প্রায় বেকারই থাকি, কিচ্ছু করার খুঁজে পাই না। আমি এখানে এসে সত্যি কথা বেঁচে গেছি। এর আগে তুমি কোথায় থাকতে? সিকিমে। আমি সিকিমেরই মেয়ে। ওখানে অনেক বন্ধু বান্ধব ছিল, পাহাড় নদী জঙ্গলে ঘুরে বেড়াতাম, সবার সঙ্গে মজা করতাম। তারপর হঠাৎ করে মা মারা যেতে আমি একদম একা হয়ে গেলাম। নিজেকে আর কোনো দিন একা মনে করবে না। আমরা সবাই তো আছি তোমার সঙ্গে। থ্যাংক ইউ সো মাচ। ইনফ্যাক্ট আপনাদের এই ক্লাবটা আমার খুব পছন্দ হয়েছে, মানে সবাই এখানে এত হোমলি, এত ভালো, বিশেষ করে আপনি। আমার এক দিদি ছিল, তার সঙ্গে আপনার খুব মিল পাই। তোমার নিজের দিদি? না, কাজিন, আমার কাজিন সিস্টার, ইউএসএতে থাকে এখন। একদম আপনার মতো, মানে আপনি না একদম ওর মতো প্রচণ্ড কিউট আর ভীষণ ফ্রেন্ডলি। আমাকে কিউট দেখতে? ওয়েল, আমার বয়স কত জানো? কত হবে? 31? Come on, I'm flattered. আমার অবাক লাগে যে আমার মতন একটা মিডল এজেড মহিলার কোম্পানি তোমার কি করে ভালো লাগতে পারে। এবার না, সত্যি বলছি, আপনাকে কিন্তু প্রথম দিন দেখেই আমার মনে হয়েছিল যে আপনি আমার থেকে হার্ডলি 2-3 বছরের বড় হবেন। সত্যি মিসেস ঘোষ, আমার কিন্তু মনেই হয়েছিল আপনি জাস্ট আমার দিদির মতোই হবেন। দিদি যখন মনে হয় তখন আর মিসেস ঘোষ কেন, আমাকে কাকুলিদি বলে ডাকবে, কেমন? শিওর, সো সুইট অফ ইউ।
আপনি সত্যি সত্যিই খুব ভালো। আমার কিন্তু প্রথম দিনই মনে হয়েছিল জানেন যে আপনার সঙ্গে আমার খুব ভালো জমবে, খুব ভালো বন্ধুত্ব হবে, আপনি দেখে নেবেন। সামহাও আপনি বেশ আলাদা, মানে এখানে সবাই খুব ভালো কিন্তু আপনি সবার থেকে আলাদা। হ্যাঁ, আলাদা বলতেই পারো। এখানকার অন্য মেম্বারদের মতন অন্য লোকের বরকে নিয়ে ঘুরে বেড়ানো, খুকি খুকি সেজে থাকা, ন্যাকামি করা, ওসব আমার একদম ভাল লাগে না। আই হেট ইট। ও হাই, হাউ আর ইউ? আই এম ফাইন, থ্যাংক ইউ লুকিং সো ড্যাশিং। রিয়েলি? চল চল সো ন্যাকা। এখানে সবারই বুঝি এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার আছে। তবে আর কি বলছি, ওই যে বিশাখা, ওর দুটো বড় বড় ছেলে আছে, অ্যান্ড শি হ্যাজ গট 4 বয়ফ্রেন্ডস। হ্যাঁ, তুমি পুরো চিঠিটা পড়ো। বিন্দুর যখন 9 বছর বয়স তখন আমাদের পাশের গাঁয়ের দত্তদের বাড়ির ছেলে আশিস বাবা জীবনের সঙ্গে ওর মা ওর বিয়ে দিয়েছিল। আশিস এখন কলকাতাতেই থাকে। আমি ওর ঠিকানা পাঠালাম, তুমি দয়া করে যদি বিন্দুকে ওর শ্বশুর বাড়ির ঠিকানায় পৌঁছে দাও তাহলে আমি তোমার কাছে চিরকৃতজ্ঞ থাকব। ইতি আশীর্বাদিকা উমা মাসিমা। বাবা, এবার বলো আমি কি করব? আমি তো কিছু ভাবতে পারছি না গো। 9 বছর বয়সে বিয়ে? আমারই তো 16 বছর বয়সে বিয়ে হয়েছিল। 9 বছর বয়সে আজকের দিনে কারো বিয়ে হয় নাকি? বিয়ে যখন একবার হয়ে গেছে তখন তো তাকে অস্বীকার করা যায় না। কিন্তু তুমি একবার ভাবো আপা, একটা দিনের জন্য বিন্দু আমাকে কিচ্ছু বলেনি। ও বলবেটা কি? ওইটুকু একটা মেয়ে ভয় পেয়েছিল নিশ্চয়ই। মনে আছে নাকি ওর কিছু? ওই বয়সে কোনো জ্ঞান বুদ্ধি থাকে অলোকা? এই কদিনেই মেয়েটার উপর কেমন মায়া পড়ে গেছে। অতসীর অবর্তমানে আমার কেবলই মনে হয় আমি বিন্দুর মা। ঠিকই তো, তুমি তোর মা, ও তো আমাদের বাড়ির মেয়ে। এখন আমাদেরই সব দায়িত্ব এখন বিন্দুর। সেটাই তো চিন্তার বিষয় আপা, কেমন হবে বিন্দুর শ্বশুর বাড়ি। আচ্ছা আপা, ওরা যদি খুব খারাপ হয়? তাড়াহুড়ো করো না তো, একটু ধৈর্য ধরো। হার ধৈর্য। রহিনটার শ্বশুর বাড়ি থেকে চলে এলো, তারপর বিন্দুর এই ঘটনা। এ বাড়ির মানুষজন আর কোনোদিন শান্তি পাবে না আপা। তা যা বলেছ। জানো তো, আলপনা ওর সন্দেহ করতে শুরু করে দিয়েছে এখন। জানি না কি হবে, আল্লাহ ভরসা। ঠাকুর, তুমি সব দিক রক্ষা করো ঠাকুর। বিন্দু, একটু শান্ত হয়ে বস মা। মা, আজকে আমার সত্যি সত্যি বিয়ে হয়ে যাবে? হ্যাঁ মা, আজকে তো সত্যি সত্যি বিয়ে হয়ে যাবে। ও, তার মানে এই বেনারসিটা, এই গয়নাগুলো সব আমার নিজের হয়ে যাবে? হ্যাঁ মা। আর কাউকে দিতে হবে না? তার মানে বিয়ে করা কত মজা, তাই না মা?
ভগবান তোর মঙ্গল করুক মা। অতসী, যা করছো ভেবে চিন্তে করছো তো মা? এইটুকু একটা দুধের শিশুকে বিয়ে দিয়ে পর করে দিচ্ছ। হরি কাকা, আমি আর আমার শাশুড়ি একা, দুজনেই বিধবা। আজ যদি আমরা দুজনে চোখ বুঝি, তাহলে আমার বিন্দুকে যে শিয়াল কুকুরে ছিঁড়ে খাবে হরি কাকা। অতসী, তার চেয়ে তবু ভালো একটা শ্বশুর বাড়ি। তারপর আমার মেয়ের কপালে যা লেখা আছে তাই হবে হরি কাকা। আমি আজও জানি না মা, আমার কপালে কি লেখা আছে। বৌদি, বিন্দুর ব্রেকফাস্ট খাওয়া হয়ে গেছে? না বিন্দু তো, এই তোমরা খেয়ে না বুঝলে, ও পরে খাবে। কেন পরে কেন খাবে? আচ্ছা বলতে বিন্দুর কি হয়েছে বলো তো? কাল থেকে দেখছি কিরকম একটা করছে। কি হবে, হয়তো ওর শরীর খারাপ বা বাড়ির জন্য মন খারাপ করছে। তোমরা কিছু লুকাচ্ছ? কি লুকোবো, কি মুশকিল। জানো তো বৌদি, কালকে না বিন্দুদির গ্রাম থেকে একটা লোক এসেছিল। তারপর থেকে বিন্দুদি কি যেন একটা করছে। হ্যাঁ, আমার মায়ের সাথে ওই লোকটা কথা বলছিল। তোমরা কি করে জানলে? বৌদি, আমরা সব জানি। বৌদি প্লিজ বলো না বিন্দুদির কি হয়েছে। তোমাদের এত কৌতূহল কিসের? একটা বাচ্চা মেয়ে শরীর খারাপ হতে পারে, বললাম তো, বাড়ির জন্য হয়তো মন খারাপ করছে। খেয়ে নাও। সরি বৌদি, তুমি যাও, আমরা খেয়ে নিচ্ছি। চল বসে। নিশি, বর্ষা, বলছিলাম কি, বিন্দুকে কিছু জিজ্ঞেস করো না, হ্যাঁ? ওকে একদম বিরক্ত করো না, কেমন? লক্ষ্মীটি, খেয়ে নাও, খেয়ে নাও। ব্যাপারটা ঠিক সুবিধার মনে হচ্ছে না। কিছু তো একটা হয়েছেই। ঈশিতা, তোর এই ন্যাশনাল জিওগ্রাফির বইটা না কালকে রাতে আমার কাছে এসছে, বুঝলি? ঈশিতা, এই এই কি রে, তুই কাঁদছিস কেন? কি হয়েছে তোর? কেউ তোকে বকেছে? কি হলো? কে বকেছে বল আমাকে তুই। আরে কি হয়েছে বলবি তো? কি হয়েছে তোর? মেজদি আর নীলদার মধ্যে ঝগড়া হয়ে গেছে। মেজদি না লুকিয়ে লুকিয়ে কাঁদে। ও খুব কষ্টে আছে বর্দা। আমি জানি সেটা, তোর কষ্টটা আমি বুঝতে পারছি রে, কিন্তু এতটা ভেঙে পড়ছিস কেন? হ্যাঁ, মেজদির এই অবস্থার জন্য আমিই দায়ী। বিয়ের দিন যদি ওকে পালাতে সাহায্য না করতাম, তাহলে আজকে ওর এই অবস্থা হতো না। কে বলেছে তোকে? মানুষের জীবনে কখন কি হতে পারে সেটা কেউ বলতে পারে না ঈশিতা। তুই রোহিণীকে সাহায্য করেছিল ওর ভালোটার জন্য, ওর খারাপের জন্য নয়। আচ্ছা, রোহিণী কি বুঝতে পেরেছিল যেরকম একটা ঘটনা ঘটতে পারে? বলতো আমাকে। না, বাবার পছন্দ করা ছেলেটার সাথে বিয়ে হলে আজকে মেজদি অনেক ভালো থাকতো। অথবা এর উল্টোটা হতো। ভালোবাসাকে এত সহজে অস্বীকার করা যায় না ঈশিতা। আমি এটাই বোঝাবার চেষ্টা করছি যে রোহিণী আর নীলের মধ্যে যে সমস্যাটা আছে ওটা ওরা মিটিয়ে নেবে, সব ঠিক হয়ে যাবে, তুই দেখিস। একটা কথা আছে জানিস, ম্যারেজেস আর মেড ইন হেভেন। এভরিথিং ইজ গোইং টু বি অল রাইট, কিচ্ছু হবে না। তুই বরং এই নে
এই ন্যাশনাল জিওগ্রাফিটা ভালো করে পড়, বাকিটা আমি বুঝে নেব। লক্ষ্মী মেয়ে। তুই এখানে? বইটা দিতে এসেছিলাম। বইটা? হ্যাঁ। ও হ্যাঁ, যা, আরে যা না। বইটা। শুধু বইটা দিতে এসেছিস? হ্যাঁ, ওর বইটা দরকার ছিল। ওর এই ফিজিক্সের নোটস লেখার আছে। ফিজিক্স? ও, তো পড়াশোনায় হেল্প করা ছাড়া তোর অন্য কোনো কাজ নেই, তাই তো? না স্যার, আমি রিমিকে বলেছিলাম, ঈশিতাকে বইটা দিয়ে এসো। ও খেলতে চলে গেল, আমি বাধ্য হয়ে এসেছি। আমি ওর ঘরে আসি না, ওকে জিজ্ঞাসা করুন। কেন আসিস না? কেন আসিস না? ইডিয়েট, একটা বোকা ছেলে তুই। তোকে বলেছিলাম কি যে ওর সাথে কথা বন্ধ করে দিতে? হ্যাঁ, তোরা নাকি একসময় সুখ দুঃখ শেয়ার করতিস। আরে এরকম বোকার মতন কাঁদছে মেয়েটা, তুই একটু বোঝাতে পারলি না? ও তো তোমারই ভয়ে ঘরে আসে না, আমার সাথে তো আজকাল ভালোভাবে কথাও বলে না। অর্জুন, যা বলছে তা কি সত্যি? কথার উত্তর দে। কর্তব, আমি শুধু বলেছিলাম তোদের মধ্যে যে সম্পর্কটা তৈরি হচ্ছে সেটাকে কয়েকদিনের জন্য ভুলে থাকতে। আমি চাই তোরা আবার মজা কর, গল্প কর, একসঙ্গে পড়াশোনা কর। আমি কিন্তু অনেক আগেই আপনাদের আশা করেছিলাম। হ্যাঁ, আমাদের আসলে অনেক আগেই আসা উচিত ছিল, কিন্তু ব্যাপারটা যে এত দূর গড়িয়ে যাবে বুঝতে পারিনি, জানেন, তাই দেরি হয়ে গেল আর কি। রোহিণী হঠাৎই বাড়ি ফিরে এলো, এ নিয়ে ও কোনো কথাও আমাদের বলেনি। সে কি, আপনারা জিজ্ঞেস করেননি? ভেবেছিলাম স্বামী স্ত্রীর মধ্যে ছোটখাটো ঝগড়া তো হয়েই থাকে, দুদিন পরেই মিটে যাবে। তো এতগুলো দিন কেটে গেল। আচ্ছা, ওদের সমস্যাটা কি আপনি জানেন? দেখুন, সত্যি বলতে কি, ওই রোহিণী চাকরি পাওয়ার পর থেকেই সমস্যাটা শুরু হয়েছে। এত জায়গা থাকতে রোহিণী যে কেন ওইখানেই চাকরি করতে গেল। ওখানে কোথায় চাকরি করে রোহিণী? মানে ওর চাকরি করাটা নিয়ে কোনো সমস্যা? না না, একদম না। আসলে রোহিণীর বসকে নিয়ে নীল ওকে সন্দেহ করতে শুরু করেছে। হয়তো রোহিণীর কোনো দোষই নেই, কিন্তু এত লোক থাকতে ওই ভদ্রলোকই যে কেন রোহিণীর বস হতে গেলেন, আর এত ঘটনা ঘটার পর। ঘটনা? কোন ঘটনার কথা তুমি বলছো বেটা? কে রোহিণীর বস? আপনারা সবাই তাকে চেনেন। ইনফ্যাক্ট ওর সঙ্গে আপনারা রোহিণীর বিয়ে ঠিক করেছিলেন। মিস্টার দেবজিৎ
চৌধুরী।